আমারই পরিচয় দিয়ে বিয়ে করছে, কাবিন নামাতে আছে। আমার আমার আম্মু বুকটা ফাইটা গেছে। আমার যখন বলছি যে মা, আমি মনে হয় বাঁচবো না, ওই ডাইনিটা আমাকে ভিতরে তালা মেরা রেখে গেছিল। আমার এটা যখন কাটার পরে ও আমাকে তালা মেরা, বাইরে দিয়ে তালা মেরে ফেলে গেছে। তারপর আমি ব্যালকনি গ্রিল ছিল ওইখানটা ফাঁকা, ওইখান দিয়ে বের হয়েছে ব্লাড। বের হয়ে তারপর থানায় গেছি, থানা থেকে এসআই ছিল, এসআই ভাইয়া হচ্ছে আমাকে এই ঢাকা মেডিকেল নিয়ে আসে। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি কথা বলতে পারতেছি। পেট ফুলে যাচ্ছে মাঝে মধ্যে, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলতে পারি। আমি যদি কারোর সাথে অন্যায় করে থাকি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বোনের কথা কাউকে বুঝিয়ে বলতে পারি না। 2022 সালে অনেক ভালো ছিলাম। 23-24 সাল আমার জীবনের বড় ধরনের একটা কাম। এই দিনটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি কাউকে কখনো গালিগালাজ করার কথা বলি নাই, কাউকে কারোর সাথে সাইদা ঝগড়া করি নাই জীবনে। আমাকে পুরো সমাজে দূষিত বানাই দিচ্ছে। সবাই এখন আমাকে খারাপ বলে, কিন্তু আমার কি খারাপিটা দেখছে? আমি কি খারাপিটা করছি? আমি এইটুকু বয়সে আমাকে ঘরের বাইরে বের হইতে দেয় না। একটা পুরুষ মানুষ কি 24 ঘন্টা ঘরে থাকতে পারে? আপনারা এটা জানান আমাকে। আমাকে বলছে তোর কোন বাপ আছে আমার হাত থেকে বাঁচাবে? ও হচ্ছে এরকম টাইপের মেয়ে। আমার আম্মুকে বুড়ি আঙ্গুল দেখাইছে যে কি করবে আমার দেখবো না। কিন্তু আমি আম্মুর লাইফ দেখছি। আম্মু মনে করছে আমি লাইফ দেখি না, বাবা হতে পারবো না। শিখে আমার বহুতবার বলছে আর তোর এমন জিনিস করে দিব তুই জীবনে বাবা ডাক শুনবি না। যে করেছে সে উপযুক্ত শাস্তিও পাবে। অ্যাডভোকেটরা আমাকে ভালোবেসে আমার কাছে চলে আসছে মামলা লড়ার জন্য। কারণ জানে যে মামলা লড়ার মতো অ্যাবিলিটি আমার হাতে নাই বর্তমানে। আমার লাইফের সবকিছু হারিয়েছি। আমি এখন অনেক অসুস্থ। আমার পেট ফুলা রয়েছে এখানে একটা, এই যে পেটটা দেখেন ফুলা রয়েছে, এই পেটটা হচ্ছে গরম আগুন। আমি জানি না কখন কি হবে আমার। আমার আমার পচায় ও ভাইরাল হয়েছে। ভাইরাল হচ্ছে যেমন লাথি দিছে। আমি মৃত্যুকে ভয় পাই না ভাই এখন। ভাই কান্না তো ইচ্ছাকৃত ভাবে করতেছি না, কান্না অটো আসতেছে, অটো। কখনো তো এরকম কান্না করি নাই। আমার বলার মতো কেউ নাই আমার ফ্যান বেদ ছাড়া। সেই 2-3 দিন আগেও আমার পক্ষে ছিল, কালকে শিখার সাথে বলে দেখা করতে গেছে কোর্টে। এখন আইসা আমার নামে বদনাম করে ইন্টারভিউতে আমি নাকি খারাপ ছিল। ভাই একটা মানুষ এত খারাপ কিভাবে হয়? আর কারোর সাথে তো খারাপ হইলাম না, ওর সাথে কেন এত খারাপ? আমার জায়গা অন্য কেউ হইলে দুইবার দুইবার কিন্তু আমি সুইসাইড প্ল্যানিং করছি, 2বার। আর আমি রশিতে ঝুলেছিলাম একবার। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা রেখে আমি আছি বেঁচে। যে শিখা যখন তোর গোপন অঙ্গটা কেটে দিয়ে যায়, তারপরে তুই উঠছো আরো আধা ঘন্টা পরে ঘুম থেকে। রাস্তায় যখন গেছি বলতে আছে তারা, যেহেতু আরো আধা ঘন্টা আগে তোর এই গোপন অঙ্গটা নিয়ে গেছে আমাদের দেখাইছে। আমি হচ্ছে ব্যালকনি, এক নতুন বাড়ি না ওইটা, ব্যালকনির এক সাইডে হচ্ছে গ্রিল নাই, আর এক সাইডে গ্রিল আছে। আনকমপ্লিট যেটা ফ্ল্যাট, ওই গ্রিলের ওইখান দিয়ে হচ্ছে বারান্দার গেট খুলে আমি বেরোইছি। আবার আর না হয় আমি মরেই যেতাম। আমাকে গেট লক করে রাখা গেছিল, গেট খুলতে পারতাম না। নতুন যদি ওই গ্রিলটা যদি থাকতো তাহলে আমি বেরোইতে পারতাম না। আর টের পাইনি ভাই। কাছে যখন আল্লাহর কসম আমি টের পাইনি। আমার ওই যে মায়ের কসম, এদিকে আসো। আমার ওই যে মায়ের শরীরটা ছুঁয়ে কই আমি টের পাইনি আল্লাহর কসম। আমার ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে অনেকগুলা।
আমি ওর কাছে যখন আমি ওর কাছে যখন থাকি আর বলতে পারি না বোনের কথা, আমাকে পুরা নিয়ে অ্যাকশন নিয়ে নেয়, আমাকে সারা রাত ঘুমাতে দেয় না, অনেক ঝগড়া করে তার ছেড়ার মতো। আমি তো ট্যাবলেট খাই না, আমি চুপচাপ থাকি। আর যারা যারা ট্যাবলেট খায় তারা অতিরিক্ত ছিল। শিখা কি এখন ছেলে আছে না কোথায় আছে ভাই আমি কিছুই জানি না। শিখা আমার সাথে যখন ঝগড়া করতো, আর ছেলে মেয়ে সবাই আমার সাথে ঝগড়া করতো, কারণ আমি তো ওই নারায়ণগঞ্জে একা, আর ওর তো 14 গোষ্ঠী ওইখানে। তা আমি ওর সাথে কিভাবে ঝগড়া করবো বলেন? আমাকে যেই কোনো বিষয় নিয়ে যে কোনো একটা ইস্যু, কারণ এই যে লাইভে একটা আপু যদি জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন ভাইয়া, বা তুমি করে যদি বলে, আপনি দেখেন আমার ফ্যামিলি আমার জন্য কতটা টেনশন করে। দেখেন আমি বাস না জেনে আমার ছোট ভাই কান্না করে, আর আপনারা নেন মজা, আপনারা মজা নেন। এমনকি যেই ছেলের আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে। এই সুস্থতা অসুস্থতা নিয়ে কিন্তু আমি মায়ে দৌড়ে আসছি, তোমার কোনো বান্ধবী আসে নাই, আমি দেখি না কাউকে। এখন দেখতেছি তোমার বেডের পাশে বসে থাকে, কথা বলে সাকিব তোমাকে আমি হেল্প করছি, আর কেউ করে নাই তোমার জন্য। হ্যাঁ তোমারে বেশি হেল্প করো তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে খাইছো। বেটা তুই খাস হয়েছে গিয়া আরেক মায়েরটা খাইছস, আরেক মায়েরটা নিয়ে চলছস, আর তুই আমার দালাল কইছস। দালাল কারে কয় চিনস? চিনস তুই দালাল কারে কয়? তোদের মতন মানুষদেরকে দালাল কয়। আমার ফেসবুকে আইসা কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি, আমি বলে দালাল। যেই মেয়েটা সাথী নিজেকে যে মুক্তিযোদ্ধার মেয়ে মনে করে, সে বলে আমার বাপে পুলিশ অফিসার, আমার বাপে মুক্তিযোদ্ধা। আরে ভাই তুমি বাপ দাদার নাম বেচো কেন? আমি তো আমার বাপ দাদার নাম বেচি না। আমার বাড়িতে তো দোতলা বিল্ডিং এমনি পড়ে রয়েছে যে থাকারও তো কোনো মানুষ নেই। আমি কোনোদিনও কাউকে বলছি? আমি বাঙ্গা ঘরে থাকি, আমি সেটা বলবো। আমি যখন যেখানে থাকি আমি সেটা বলবো। তুমি কেন তোমার বাপ দাদার নাম বিক্রি করতেছো? এই শেফালি আপু হচ্ছে গিয়ে আমাদের পরিচিত, সে ঢাকা মেডিকেলে চাকরি করে। সে সব সময় বলে তোমরা যদি বিপদে পড়ো আমাকে নক করবা। আচ্ছা এই বিপদের সময় সাকিবেরও কিন্তু সে বন্ধু, এবং শিখারও বন্ধু, ওই সাথীরও বন্ধু। কে? শেফালি আপা। না আমি উল্লেখ করে দিতেছি, আমি ভাই অপরাধ করি নাই, আমি 2 নম্বরই করি নাই। আমি যদি 2 নম্বরই করতাম আমার মনে ভয় থাকতো। শেফালি আপুর আমি 100 বার ফোন দিলাম, ফোন রিসিভ করে নাই। সাকিবের ছোট ভাই একটা ছোট মানুষ, ও তো এমনি ভাইয়ের এই অবস্থা, খুবই খারাপ অবস্থা, ও কান্নাকাটি করতেছে। ওর মা একটা মানে সন্তান একটা কি অবস্থা হয়ে গেছে, স্বাভাবিক মানে কি হবে সেটা পরের কথা, কিন্তু ছেলেটার তো অবস্থা খারাপ। এরপরে আমি বাবলু নামের একটা ছোট ভাই আছে আমাদের, ওরে আমি বললাম যে বাবলু এটা রাকিব ওর নাম, সাকিবের ছোট ভাই, তুই একটু ওরে হেল্প কর। আচ্ছা ও সবাইকে বলে দিল এই যে সাথীর নাকি মেডিকেলের ভিতরে বড় বড় কারা আছে, আর বড় বড় কি কম এখন মুখটা খারাপ হয়, আমি তো ইন্টারন্যাশনালভাবে বলতে পারি। তোমার যে যারা আছে কই, আমি তো তখন পাইলাম না, তুমি তাদের কাউকে বলছো? কাউকে তো বলো নাই। আমি কি করলাম, আমি লাইভে ঢুকলাম, আমি যতটুকু পারছি। আমি আর্থিক সহযোগিতা কিভাবে করব ভাই? আমি নিজেই এখন খারাপ অবস্থায় আছি। তোমরা তো অনেকেই জানো আমার সাথে দীর্ঘদিন আগে একটা ঝামেলা হয়ে গেছে। তারপর আমি যতটুকু পারছি আমি সবাইকে বলছি এটা বিকাশ নাম্বার, তোমরা ওদেরকে একটু সাহায্য করো, সবাইকে এইভাবে বলছি আমি। তারপরে কি হলো দেখেন, ওই মেয়েটা যেই মেয়েটা সে বলতেছে যে আমি ওই মেয়েটার কথা শোনাচ্ছি আপনাকে। আমি পরে একবার সব সেটিং মেটিং করে দিয়া সাকিবের মাকে পাঠিয়ে দিয়া, দেখেন আমার যদি মনে খারাপ উদ্দেশ্য থাকতো, শিখা তো থানায় ছিল, আমি তো সেই দৌড়ে থানায় যেতে পারতাম, তাই না? কথা বলে না কেন কেউ? গেছে কই এখানের মানুষ? যখন নাকি শিখা থানায় ছিল বলে আমি নাকি দালাল, তাহলে আমি গেলাম না কেন শিখার কাছে? আমি তো শিখার কাছে যাই নাই, শিখা তো থানায় ছিল। আচ্ছা তারপরে কি হলো, আমি এখানে অফিসারের সবাইকে সুন্দর মতন বলে দিলাম যে ভাই এই কথাগুলো হয়েছে। আমি তারপরে আপনাদের এই যে প্রিন্ট মিডিয়া যারা আছে আমি সবাইকে নক দিলাম। নক দেওয়ার পরে আল্লাহর রহমতে আপনারা সবাই আসছেন, আসার পরে আপনারা জিনিসটা প্রচার করছেন। প্রচার করার পরেই কিন্তু হচ্ছে গিয়া ওর সহযোগিতাটা মিলছে, তাই না?
মানে ওরে যে যতটুকু সাহায্য করার দরকার এই জিনিসটা করা হচ্ছে। ওই মুহূর্তে আমি এটা দিয়ে আমি চলে গেলাম, আমার কাজ ছিল, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে তখন কিন্তু ওই মেয়ের সাথে যে কথাটা হয়েছে আমার কাছে কথাটা আছে, আমি আপনাদেরকে লাস্টে শোনাইতেছি। আমি চলে যাওয়ার পরে তারপরে আমি আমার মতন করে আমি চেষ্টা করলাম খবরটা নেওয়ার জন্য যে এত বড় একটা ঘটনা ঘটছে, আসলে এমনি এমনি তো ঘটে নাই। কারণ আমি কিন্তু ওদের বাড়িতে গেছি কতদিন আগে, বেশি না, মনে করেন 1 সপ্তাহ 15 দিন হবে ওদের বাড়িতে আমি গেছি। ওইখানে ওদের ঝগড়া হয়েছে। এই জুনিয়র সাকিব যখন জেলে ছিল, জেলের থেকে আমি এই শিক্ষাকে অনেকবার পটাইছি যে ভাই তুমি যেভাবে হোক ছেলেটার জেল থেকে তুমি আনো, কারণ ওখানে বসে থাকলে তো আর কিছু হবে না, সে কাজকাম করুক, কিছু একটা করুক। কারণ ওর ফ্যামিলিটা হচ্ছে ওর উপরে ডিপেন্ড করে চলে। আচ্ছা, এরপরে আমি কি করলাম, চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি একজনের থেকে এক রকমের ঘটনা আমি শুনি যে এটা করছে, এটা করছে, এটা করছে। এখন ঘটনাস্থলে ছিল কে? সাকিব ছিল আর শিখা ছিল। আমি জানলে তো দুইজনের থেকেই জানবো নাকি, দুইজন ছাড়া তো আমার জানার কেউ নেই। পরে আমি জানতে পারলাম কিছু জিনিস, আমি জানলাম। জানার পরে আমি গেলাম, সাকিবকে দেখতেও গেলাম আর ওর সাথে কথা বলতেও গেলাম। আমি যাওয়ার আগে আমার ওখানে আমার সাথে ছিল কে? সাংবাদিক তামিম ভাই। তামিম ভাইরে আমার সাথে নিয়ে আমি ঢুকছি, আমি একা ঢুকি নেই। ওখানে গেটে লোক ছিল, সাকিবের ভাইও ছিল। আজকে জনগণকে বলতাছি যে এই জনগণগুলো আমাকে দালাল বলছেন, এমনকি যেই ছেলের আমি উপকার করছি ওই ছেলেও মনে করেন আমাকে দালাল বলছে। মানে আমার অবস্থানটা কোথায় আছে, আমি যে এতটা, আমি একটা অসুস্থ মানুষ, আমার পা কিন্তু সুস্থ না, আমি হচ্ছে এক পায়ে ভালো করে দাঁড়াইতে পারি না। এই সুস্থতা অসুস্থতা নিয়ে কিন্তু আমি মায়ে দৌড়ে আসছি, তোমার কোনো বান্ধবী আসে নাই, আমি দেখি না কাউকে। এখন দেখতেছি তোমার বেডের পাশে বসে থাকে, কথা বলে সাকিব তোমাকে আমি হেল্প করছি, আর কেউ করে নাই তোমার জন্য। হ্যাঁ, তোমারে বেশি হেল্প করা তখনই ছাড়ছি যেদিন শুনছি তুমি আমার থেকে টাকা নিয়ে গাঁজা খাইছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে হলো কি, আমি আয়শা সাকিবরে জিগাইলাম যে সাকিব আপনারা দেখবেন ভিডিওটা, আমাদের তামিম ভাই কিন্তু ভিডিওগুলো ছাড়ছে, আমিও ভিডিওগুলো ছাড়ছি। পুরো ইউনিটের ভিতরে কিন্তু অনেকগুলো লোক, ওই জায়গার ভিতরে বেডের ভিতরে অনেকগুলো লোক আছে। কিন্তু আমি বললাম যে সাকিব আচ্ছা তোমার সাথে কি হয়েছে বলো তো, ঘটনাটা কি? তুমি যদি ঘটনাটা আমাকে খুলে না বলো, এখানে একজন লয়ার ধরতে হবে, একজন সাক্ষী হিসাবে মানুষের কথা বলতে হবে। তুমি এখন অসুস্থ আছো, কাউকে না কাউকে তো তোমার সব কিছু খুলে বলতে হবে। আসলে ঘটনাটা কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। ওই বলতেছে কিছুই হয় নাই, বারবার বলতেছে কিছুই হয় নাই। তখন আমি বললাম কিছুই যদি না হয়ে থাকে একটা মেয়ে কেন এই কাজটা করবে? যখন তুমি বিয়ে করছো তখনও তো মেয়েটা এরকম একটা কাজ করে নাই যে ঠিক আছে তুমি আরেকটা বিয়ে করছো এই কারণে মেয়েটা এই কাজটা করছে, তখনও তো করে নাই। তাহলে এখন মেয়েটা এই কাজটা কেন করছে? আমি 3-4-5-7 দিন আগে আমি তোমাদের সাথে হয়ে আসলাম, তোমাদেরকে ব্যবসার লাইন টেনের কথা আমি বলে দিয়ে আসলাম, তাই না? বেটা তুই খাস হয়েছে গিয়া আরেক মায়েরটা খাইছস, আরেক মায়েরটা নিয়ে চলছস, আর তুই আমার দালাল কইছস। দালাল কারে কয় চিনস? চিনস তুই দালাল কারে কয়? তোদের মতন মানুষদেরকে দালাল কয়। আমার ফেসবুকে আইসা কমেন্ট করে এই জুনিয়র সাকিব কি, আমি বলে দালাল। তুই যদি ডিগলার দাস মানুষের কাছে, মানুষ আমাকে দালাল বলবে না? তুই তো বিপদে পড়ে আমারে ফোন দিছস, তোর আর যারা আছে তুই তখন জানতি না যে আমি দালাল যখন আমার ফোন দিছস? আচ্ছা ভাইয়া দেখেন, আমি তখন ওরে বারবার কোশ্চেন করতেছি যে দেখ এই জায়গায় বেশিক্ষণ থাকতে দিবে না, আমি তোরে কোশ্চেন করতেছি তুই কী করছিস ওই জায়গার ভিতরে। পরে কইতেছে আমি কিছুই করি নাই, আমি কিছুই করি নাই। পরে আমি ওরে বললাম যে আমি তো শুনলাম তুই নাকি ওর মেয়ের শরীরে টাচ করছস, অন্য অন্য জায়গায় বলা বলি করতেছে মানুষ, কিংবা যেখানে হোক আমি এরকমের কথাটা শুনছি। কারণ শিখাই তো আমাকে 3-4 দিন আগে ফোন দিয়ে বলছে যে আপা দেখেন আমার মেয়েটারে বেড়াতে নিয়ে আসি, ও হচ্ছে গিয়ে এরকমের একটা বেয়াদবি করছে, আর ওই যেই মেয়েরে বিয়ে করছে যেই মেয়ের কারণে ও জেলে গেছে ওই মেয়ে তো ওরে ছাড়াই আনে নাই, ছাড়াই আনছে শিখা, ও জেল থেকে এসে আবার ওই মেয়ের কাছে যাবে। এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ঝগড়া, ওদের সাথে ঝগড়া চলতেছে। পরে আমি বললাম তুমি কি কিছুই করো না, কিছুই না করলে মানে একটা মেয়ে এত বড় ঘটনা ঘটছে, মানে ও আচ্ছা আমি শুনলাম যে এই তুমি নাকি ওর মেয়ের শরীরে টাচ করছো। ও মানে এমনভাবেই হয়ে উঠছে ওই জায়গার ভিতরে দারুণ দৌড়ে আসে, হ্যাঁ
আপনি কেন মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি এটা বানাই বলতেছেন। আমি কেন বানায় বলবো, আমি কেন বানায় বলবো? তারপর আমি বললাম যে ভাই তুমি যদি এরকমের কোনো কিছু নাই হয়ে থাকে সেটা তুমি বলো যে না আপু আমার সাথে এমন কোনো কিছু হয় নাই, শেষ না? আমি তোমার কোশ্চেন করলাম এমন কিছু হয়েছে কি না, তুমি বলবা না হয় নাই, শেষ। ওইখানে তো আর অন্য কোনো কথা থাকে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি এমন কিছু না হয়ে থাকে, তুমি এখন অসুস্থ মানুষ, তোমার তোমার 2 টাকা দিয়ে তুমি চলবা, তোমার এমন ক্ষমতা নাই, তোমাকে সবাই মিলে যদি সাহায্য করে তখন তুমি চলতে পারবা। এখন যদি উল্টা সাংবাদিকদের কাছে এই নিউজটা চলে আসে যে তুমি তার মেয়েকে টাচ করছো, উল্টা তোমার সাথে এই ঘটনাটা ঘটছে, তাহলে তোমার জন্য এই জিনিসটা কিন্তু খারাপ হবে। তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে প্রশ্ন করব যে সাকিব তোমার সাথে ওই দিন কী হয়েছে, তুমি এই কথাটা বললো, আর ওর মেয়ে যেহেতু ওইখানে আসছে ওর মেয়ের কথাটাও তুমি আমাকে বললো। ওইখানে 2-3টা কথা হইলো, আমি এই কথাটা বলার পরে ওই কয় না এমন কিছু হয় নাই, ওই আমার মামলায় জেল খাটবে, ওই কখনো বের হইতে পারবে না। আমি ওরে আবার এটাও বুঝাইতেছি যে দেখ সাকিব তোর কাছে টাকা নেই, শিখার যেহেতু বাড়ি আছে, প্রয়োজনে আমরা সবাই মিল্লা আইনের কাছে যাব, সবাই মিল্লা আইনের পায়ে ধরবো, দইরা যে ভাই শিখার যেহেতু বাড়িটা আছে, একটু উন্নত মানের চিকিৎসা হইলেও হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে। মানে আমার চিন্তাধারা যেটা, আমি ওরে এইভাবে বুঝাইতেছি যে তুমি এই কথাটা সবাইকে বলো যে আমাকে তো মিথ্যা ফাঁসানো হইতেছে, এখন আমি এখানে বেডে শুয়ে আছি, আবার উল্টা আমাকে মিথ্যা ফাঁসানো হইতেছে। যদি শিখা এই কথা বলে থাকে যে আমার মেয়েকে টাচ করার কারণে আমি এটা করছি, তুমি যেহেতু এটা করো নাই, তাহলে কি এটা মিথ্যা ঘটনা, মিথ্যা? আচ্ছা এখন তুমি এই কথাটা বলো